সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন শামীম রাজা। শামীম ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। ট্রাম্প শেষ পর্যন্ত হোয়াইট হাউসে, এটা তো অবধারিত হ্যাঁ। যে তিনি যেহেতু জয়লাভ করেছেন তিনি শপথ গ্রহণ করবেন এবং অভিষেক যে অনুষ্ঠান, শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটা মার্কিন রাজনীতিতে এবং বিশেষ করে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে একটা আবশ্যিক অনুষঙ্গ। এবং তার যে আয়োজন, তার যে বর্ণাঢ্য যে যে অভিব্যক্তি, সেটা একদম বলা চলে একটা রিচুয়ালের মতো অবস্থায় পরিণত হয়েছে যে সবকিছুর। এবং আপনি লক্ষ্য করেছেন যে সারা পৃথিবীর গণমাধ্যম, এমনকি মুদ্রিত যে সংবাদপত্র, তারও যে অনলাইন ভার্সন, সেও চেষ্টা করেছে সরাসরি সম্প্রচার করতে। অনেকটা বলা চলে যে হ্যারি পটারের সংবাদপত্রের মতো, যে আপনি সংবাদ পড়ছেন, মন্তব্য পড়ছেন, কিন্তু ছবি চলমান, সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনি ইউটিউবের মতো চ্যানেল, জনপ্রিয় যে সমস্ত ভিডিও শেয়ারিং ওয়েবসাইট আছে, তারা সরাসরি সেগুলো দেখাচ্ছে। তো যেটা আশা করা গিয়েছিল, ট্রাম্প তেমন বক্তৃতাই দিয়েছেন, বরং তার চেয়ে ভালো দিয়েছেন। এবং সংক্ষিপ্ত বক্তৃতা, সাধারণত অভিষেক বক্তৃতাগুলো খুব বড় হয় না, খুবই আনুষ্ঠানিক এবং এরকম 15 মিনিট থেকে 17 মিনিট এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর আমরা তো কেনেডির আগে আসলে অভিষেক বক্তৃতা বা এই শপথ গ্রহণ অনুষ্ঠান এইভাবে দেখতে পেতাম না, বা দেখার সুযোগটা আমাদের ছিল না। এবং তারপর থেকে যে ধারা চলে আসছে, সেটা সারা পৃথিবীর মানুষের একটা উৎসাহ এবং আকর্ষণের জায়গা, যে কি বলবেন, কিভাবে আয়োজন হচ্ছে, কারা উপস্থিত থাকছেন, কি পোশাকে তারা আসছেন, কি অভিব্যক্তি তারা দেখাচ্ছেন, এই সবগুলো এখন আপনি বলতে পারেন যে জনযোগাযোগেরও একটা পঠন পাঠনের বিষয়ে পরিণত হয়েছে। কারণ পৃথিবীর আরো বড় দেশ আছে, শক্তিশালী দেশ আছে, ধনী দেশ আছে, কিন্তু তার অভিষেক, রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠান, শপথ গ্রহণ নিয়ে এই পর্যায়ের আকর্ষণ, কৌতূহল বা আয়োজনটা আমরা লক্ষ্য করি না। এবং যে কথা আপনি বলছিলেন যে ট্রাম্প যে বক্তৃতা দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন জনযোগাযোগ পড়িয়েছি, বক্তৃতা নিয়ে কাজ করি। আমি ওই আশা করিনি যে তিনি খুব উঁচু একটা দার্শনিক বক্তৃতা দেবেন, কিংবা রাষ্ট্রের একটা মৌলিক কোনো ধারণা এরকম দেবেন। হ্যাঁ, দিয়েছেন, তার মতো করে তিনি ধারণা দেবার চেষ্টা করেছেন। এবং বলা চলে যে নির্বাচনী প্রচার অভিযানের সময় আমরা ট্রাম্পের যে রাজনৈতিক শব্দাবলীর সংগ্রহ দেখেছি, সেটা খুব বেশি না। তিনি খুব সীমিত সংখ্যক শব্দের মধ্যেই তার বক্তৃতা রাখতেন। এবং আপনি লক্ষ্য করেছেন অনেকটা আপনি খুব ভালো, চলছে, চলবে, সবকিছু চমৎকার যদি বাংলা করি, এই ধরনের শব্দ দিয়ে উনি খুব সংক্ষেপে বক্তৃতাগুলো দেবার চেষ্টা করতেন। এবারই মনে হলো যে তিনি অনেক গুছিয়ে, ধীরে ধীরে এবং অত্যন্ত স্পষ্ট ভাষায়, অনেকটা খুবই ওই অর্থে মার্জিত বলা চলে। আমরা প্রচারণার সময় যে ট্রাম্পকে দেখেছি, আমি স্পষ্ট ভাষায় এই কারণে বলছি যে এক একজনের উচ্চারণ রীতি এক এক রকম থাকে, তার বাক্য প্রক্ষেপণ রীতি একরকম থাকে। সেটা ইংরেজি ভাষাভাষীদের কাছে অনেক সময় পুরোপুরি হয়তো স্পষ্ট হয় না, কিন্তু ট্রাম্প কিন্তু একদম সুস্পষ্টভাবে, ধীর লয়ে এবং তার যে দেহ ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ বলে, সেইভাবে তিনি প্রতিটি বাক্যের সঙ্গে বা শব্দ যেখানে তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন তার সাথে সংযোগ করেছেন। এবং খুব দীর্ঘ বাক্য প্রয়োগ করেননি, এবং যে শব্দগুলো জনপ্রিয়ভাবে মানুষের কাছাকাছি যেতে পারে সেই ধরনের শব্দগুলোই তিনি দিয়েছেন। এবং ওই জায়গাতে তো আমরা দেখছি যে উনি ওই একই কথা বলেছেন, সবার আগে আমেরিকা। এবং উনি ওই যে একই কথা, যে চাকরি বিষয়ে বলেছেন, বিনিয়োগের বিষয়, উৎপাদন, নিজেরা উৎপাদন করবেন। আমরা হয়তো এই বক্তৃতা নিয়ে একটু পরের অংশে আলাপ করব। তো তার আগে একটু বলা ভালো যে কেন বক্তৃতাটা নিয়ে আলোচনা করছি, কেন মার্কিন রাষ্ট্রপতির অভিষেক বক্তৃতার প্রতি আমাদের আকর্ষণ। কারণ কেনেডির সময় থেকে আকর্ষণ শুরু হয়েছে, এবং কেনেডি নিক্সনের বক্তৃতায় প্রথম বলা চলে টেলিভিশনে সম্প্রচারিত মার্কিন রাষ্ট্রপতিদের যে নির্বাচন হয় আমরা দেখতে পাই। এবং সেখান থেকেই এই তারকা অবস্থানে পৌঁছানোর যে একটা প্রচেষ্টা, যেমন নিক্সন খুব স্বাভাবিক থাকতেন না, ক্যামেরার সামনে উনি খুব সহজ হতে পারতেন না, তিনি মেকআপ নেননি, এবং এক পর্যায়ে দেখা গেল তিনি ঘামছেন, তার মুখ চকচক করছে, তখনকার এই প্রযুক্তিতে আলোক সম্পদ সবকিছু মিলে। এবং যারা দেখেছেন তারা বললেন যে উনি সম্ভবত একটু নার্ভাস হয়ে পড়েছেন, নাহলে উনি ঘামছেন কারো পররাষ্ট্রনীতিতে বন্যান। আসলে তা না, উনি খুব স্বাভাবিক বোধ করতেন হয়তো স্টুডিও সেট আপে। কেনেডি অন্য অর্থে চমৎকার ভাবে তার চুল ঠিক করেছিলেন, নায়কোচিত চেহারা, মেকআপ নিয়েছেন, সবকিছু মিলে এই যে
ধারাটা তারা তৈরি করলেন, সেই ধারাটা কিন্তু এখনো প্রবহমান। এবং এবং এই যে, তারপর যে তারা যে বক্তৃতা বা তারা যে মন্তব্য করেন, হ্যাঁ, বিভিন্ন আমরা দেখি যে বিভিন্ন ভাবে এসে তারা যে এসে হোয়াইট হাউসে এসে যে বিভিন্ন বিষয় মন্তব্য করেন, সেখানেও কিন্তু একটা ভঙ্গিমা কাজ করছে। তো বারাক ওবামা একভাবে দিয়েছেন, বুশ নিশ্চয়ই। একভাবে তো দিয়েছেন। ওই বক্তৃতার ক্ষেত্রেই বলছিলাম যে সেই বক্তৃতার সময় যে কারণে আমাদের প্রথম আকর্ষণ তৈরি করেছিলেন কেনেডি। কেনেডির রাজনৈতিক মতাদর্শ বা তার অবস্থান নিয়ে অনেক রকম অবস্থান বা আলোচনা থাকতে পারে, এবং আমরা হয়তো এক দৃষ্টি থেকে তাকে দেখি বা একটা বিশেষ অবস্থান থেকে তাকে দেখবার চেষ্টা করি স্নায়ুযুদ্ধের সময়। তার অন্যান্য দিক আছে, কিন্তু বক্তৃতার দিকটা যদি আপনি একটু গুরুত্ব দেন, যে ওই বক্তৃতা এখনো আপনি যদি পশ্চিমের বক্তৃতা বিজ্ঞানের বিষয়গুলো দেখেন বা যোগাযোগের ক্লাসে যখন পড়ানো হয় বা জনযোগাযোগে পড়ানো হয়, খুব বেশি মাত্রায় কেনেডির বক্তৃতা উদ্ধৃত করা হয়, এবং যার সেই বিখ্যাত লাইন তিনি তার বক্তৃতায় বলছেন যে তুমি প্রশ্ন করো না দেশ তোমাকে কি দিচ্ছে, বরং তোমার জানতে চাওয়া উচিত যে তুমি দেশের জন্য তুমি কি কতটুকু দিচ্ছ বা করছো। এবং সেই বক্তৃতার আরো অসাধারণ কিছু ব্যাকরণসম্মত লাইন তিনি প্রক্ষেপ করেন। পশ্চিমা বক্তৃতার, বিশেষ করে মার্কিন সমাজে বক্তৃতার একটা বিশেষ রীতি আছে, এবং এটা যখন ওবামাও শপথ নেন, যখন ক্লিনটন শপথ নেন, আমরা পরবর্তীতে জেনেছি ক্লিনটন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তার বক্তৃতার মতামত সংগ্রহ করেছেন, নিজে বক্তৃতা লিখতে পারতেন, বক্তৃতা দেবার প্রতি তার আকর্ষণ ছিল। এখনো বিল ক্লিনটন বক্তৃতাই দেন, এটাই তার উপার্জনের বা তার ফাউন্ডেশন উপার্জনের একটা বড় জায়গা। ওবামার ক্ষেত্রে বিভিন্ন রকম মত, এবং এই যে ওবামার বক্তব্য তো আছেই, হ্যাঁ, যখন পরিবর্তন যে শব্দটা বলেন, এবং তারপরে এসে যে তিনি যেভাবে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, তার যে শারীরিক ভাষা, না ওটা তো তৈরি হচ্ছে তার দীর্ঘ পঠন পাঠন এবং এই পঠন পাঠন নিয়ে আমরা থাকবো, বক্তৃতার পঠন পাঠন নিয়ে থাকবো। একটু বিরতি থেকে আসছে দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন শামীম রেজা। ফিরে এলাম সময় সংলাপে, ছিলাম আমরা মার্কিন রাষ্ট্রপতিদের বক্তৃতার পঠন পাঠন। তো রাষ্ট্রপতিরা, আমরা যে গত কয়েক দশকের যে অভিজ্ঞতার কথা বলছিলাম, যে তারা যখন অভিষেক বক্তৃতা দেবেন তার আগে অনেক জল্পনা কল্পনা করা হয় যে তিনি কার রীতি অনুসরণ করবেন। যেমন ওবামার সময় মনে করা হচ্ছিল যে তিনি কি ডিকেন্স তার পছন্দের, যে তিনি কি চার্লস ডিকেন্স থেকে ওই ধরনের বাক্য গঠন করবেন কিনা, ওই ধরনের রীতি তৈরি করবেন কিনা। এটা অসাধারণ একটা অবস্থার জন্ম দেয়, কারণ তারা ধরে নেয় যে যিনি হোয়াইট হাউসে যাচ্ছেন তিনি তাদের জীবনী পড়বার একটা রীতি আছে। পুরনো রাষ্ট্রপতিদের জীবনী পড়েন, লেখকদের সম্পর্কে তারা তাদের মত প্রকাশ করেন যে তার প্রিয় লেখককে, প্রিয় কবিকে। ওবামার ক্ষেত্রে যে তিনি ডিকেন্সের, যে আমরা বলি ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস, যে ধরনের এই যে বাক্য রীতিগুলো, যে তিনি এই ধরনের নেবেন নাকি তিনি টমাস মান থেকে নেবেন, বা কার রীতিতে তিনি বক্তৃতা লিখবেন। এবং আপনি যদি স্মরণে আসে যে দেখবেন তিনি বক্তৃতা ভাঁজ করে রেখেছিলেন পকেটে, এবং একবার দেখে নিয়েছিলেন সেটা অভিষেকের সময়, পরবর্তীতে যখন আবার সেনেটরদের সঙ্গে বসেন তাদের ক্ষেত্রে। এবং বোঝা যাচ্ছিল যে বক্তৃতা নিয়ে দীর্ঘ একটা প্রস্তুতি, জনগণের প্রত্যাশা। তো আবারও যদি একটু পুরনো এসব ফিরে যায়, যে কেনেডির ওই বক্তৃতা আরো অসাধারণ কিছু লাইন তৈরি করা হয়েছিল, এবং যেখানে তিনি সবই ফিলোসফিক্যালি বলা হচ্ছিল, একেবারে স্পষ্টভাবে সাধারণত কোনো বক্তৃতা দেওয়া হয়, অভিষেক বক্তৃতাগুলো আমরা দিতে দেখি না। যদিও ডোনাল্ড ট্রাম্প মোটামুটি স্পষ্টভাবে তার ঘরোয়া নীতিগুলো বলেছেন, এবং পররাষ্ট্র নীতিগুলো যেভাবে বলেছেন তাতে যথেষ্ট উদ্বেগেরও কারণ আছে, চিন্তারও কারণ আছে, ভাবনারও কারণ আছে। অনেকটা ইশতেহার ধর্মী বক্তৃতা বলা চলে যে উনি যা বলেছেন, যে ধরনের কথা উনি সবসময় বলেছেন, উনি আমেরিকাকে আবার মহৎ করতে চান এবং উনি সবাইকে নিয়ে কাজ করতে চান, উনি সাধারণ মানুষ, সেটা হয়তো আমরা একটু কিছুক্ষণের মধ্যে আলোচনায় আসবো। তো যেটা বলছিলাম যে এই অভিষেক অনুষ্ঠানে একটা রোমান্টিসিজম তৈরির যে প্রচেষ্টা থাকে, এটা কিছুটা ডেমোক্রেটদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, রিপাবলিকানদের মধ্যে ঐতিহ্যের আনুষ্ঠানিকতা। যেমন একজন কবিকে আনা, আপনার কেনেডির সময় আনা হয়েছিল রবার্ট ফ্রস্টকে, ইংরেজি সাহিত্যের অসাধারণ কবি রবার্ট ফ্রস্ট, এবং এখনো পর্যন্ত বলা হয় যে সেটা যতগুলো অভিষেক অনুষ্ঠানে কবিরা এসেছেন, কবিতা পড়েছেন, তার মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্যের একটা, যে ওই দিন আবহাওয়া একটু খারাপ ছিল, পরে সূর্যের আলো ওঠে, বেশ বাতাস বইছে, এবং বৃদ্ধ রবার্ট ফ্রস্টের চুল উঠছে, তার কাগজ এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি জানেন যে কাগজ এলোমেলো হয়ে যাওয়ার সাথে রবার্ট ফ্রস্টের কবিতার একটা অনুষঙ্গ পাওয়া যায়। এবং তিনি যে কবিতা পড়বার কথা ছিল, যেটা লিখেছেন সেটার পড়েননি, অন্যটা পড়েছিলেন, এবং যেটা পড়েছিলেন সেটার ব্যাপারেই কেনেডির সঙ্গে তার আলোচনা হয়েছিল, এবং একটা শব্দ পাল্টে দেওয়া হয়েছিল, যেটা এরকম যে আমেরিকা, উনি হয়তো বলেছিলেন যে উড বি গ্রেট এগেইন, বা এরকম, উনি সেটাকে শ্যাল রিমেইন গ্রেট এগেইন, এরকম একটা জায়গায় একটা শব্দ পরিবর্তন করে দিয়েছিলেন।
তো অনেক বড় ঘটনা। কেনেডি অসাধারণ বক্তা ছিলেন, আমি আগেই বলেছি যে তার বক্তৃতা বিজ্ঞানের ক্লাসে আমরা উত্তর আমেরিকাতেও যখন আমরা ছাত্র জীবনে বক্তৃতা বিতর্ক করেছি বা এখনো পড়ানোর সময় আমরা লক্ষ্য করেছি বইগুলোতে, যে একদম যদি একটা বাক্যও থাকে, দুটো বাক্যও থাকে, সেখানে কেনেডি থেকে উদ্ধৃত করা হয়। একটা শব্দের জন্য একটা শব্দের যে অনেক শক্তি, বাক্য কি বাক্য রীতিতে তিনি এই বক্তৃতা দিয়েছিলেন। এবং এরপরে ইসের সময়, যদি আপনি বিল ক্লিন্টনের সময়, তিনি তার 2 মেয়াদেই কবি কমিশন করেছিলেন কবিতা পড়বার জন্য। ওবামার সময় অবধারিতভাবে তিনিও কবিদের আহ্বান করেছিলেন যে কবি অভিষেক অনুষ্ঠানের জন্য কবিতা লিখেছেন, কবিতা এখানে পড়বেন। এর আগে 77 সালে তখন একবার চেষ্টা করা হয়েছিল এবং ওই অনুষ্ঠানে আর হয়নি, অভিষেক অনুষ্ঠানে সেটা পড়া হয়নি, তখন যিনি প্রেসিডেন্ট ছিলেন, এটা পরবর্তীতে পড়া হয়। কিন্তু রিপাবলিকানদের আমরা এরকম সাধারণত এটা ডেমোক্রেটদের দেখা যায় যে আপনি যেটা বলছেন অভিষেক অনুষ্ঠানে আরো একটু এক ধরনের উচ্চ মান তৈরি করা, এক ধরনের রোমান্টিসিজম এখানে যোগ করা, এক ধরনের আবার এই যে মানে যারা সাবেক ছিলেন তাদেরকে এনে একটা নস্টালজিক পরিবেশ তৈরি করে দেয়া, সেই রীতিটা সবসময় ছিল। আবার যদিও সবাই আসতেন না, সেটা মনে করে যেমন অ্যাডামস আসেননি, আপনার তার পরবর্তীতে যিনি আসছিলেন তার অভিষেক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেননি। এরকম ঘটনা 2-1 বার ঘটেছে জেফারসনের সময়। তারপর এমনও ঘটেছে যে মুখ দেখা দেখি নাই, মানে তাকাচ্ছেন না কেউ কারোর দিকে। এবং এটা ন্যান্সি রিগানের সময়ও ঘটেছে, কারো কারোর সঙ্গে কথাবার্তারও সম্পর্ক ছিল না, এত সাংঘাতিক রকম। তো সেদিক থেকে এত হাড্ডাহাড্ডি অবস্থা, এত টানাটানের অবস্থা, এত টানটান উত্তেজনা, দুজনকে যথেষ্টভাবে আক্রমণ করেছেন প্রতিদ্বন্দ্বী হিসাবে। তারপরে হিলারি ক্লিন্টন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অন্য রাষ্ট্রপতিরা সবাই উপস্থিত হয়েছেন যারা ছিলেন, এবং আমরা যদি দেখি যে যদি বয়কটও করেছেন, বারাক ওবামার এই যে মানে বিদায় নেওয়াটা, সেটাও কিন্তু খুবই সেটা। এবং আমরা যে কথা বলছিলাম যে এটা যত দিন যাচ্ছে, আমরা এই নিয়ে অন্তত টেলিভিশনের কল্যাণে গত বেশ কয়েকটি রাষ্ট্রপতির অভিষেক এবং ক্ষমতার যে পালাবদল সেটা আমরা দেখলাম, কিন্তু দিনে দিনে এটা এত সূক্ষ্ম এবং এত রিচুয়ালের পর্যায়ে চলে যাচ্ছে যে আপনি অনেকটা বলতে পারেন যে যেভাবে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে, একটা চার্চে, ভ্যাটিকানে সামগ্রিকভাবে মনে হবে যে একেবারে চুলচেরা ভাবে একটা একেবারে ধর্মীয় অনুশাসনের মতো যখন একটা উপহার দিচ্ছেন, বিশ্বাস নতুন ফার্স্ট লেডি যখন মিশেল ওবামা এবং ওবামাকে একটা উপহারের বাক্স দিচ্ছেন, সেটা আসলে রাখবারও কোনো জায়গা সেখানে নেই, সেটা তোরবারও জায়গা নেই, কারণ এই ধরনের রীতি বারবার ঘটে না। এটা কিছুটা হয়তো একটু হঠাৎ করে একটু ঝাঁকুনি খেয়েছেন বা একটু অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছেন। তো আবারও যদি ট্রাম্পের বক্তৃতা আসে, ট্রাম্পের যে ট্রাম্পকে আমরা চিনি, যেটা আপনি বলছিলেন, তিনি কখনো পাবলিক সার্ভিসে ছিলেন না, তিনি রাজনীতিতে ছিলেন না, বা তিনি সেনাবাহিনীতে ছিলেন না। আমরা কখনো জানি না যে ট্রাম্প কি ধরনের জীবনী পড়েন, কি ধরনের কবিতা পড়েন, কি ধরনের উপন্যাস তার পছন্দ, কি ধরনের চলচ্চিত্র তিনি দেখেন, তিনি আসলে পাঠক কিনা, যেটা বিল ক্লিন্টন অসাধারণ একজন পাঠক ছিলেন, সবাই তার সম্পর্কে জানে। ওবামা দারুণ পাঠক, তার নিজের লেখা পড়লেই বোঝা যায় যে লেখা সম্পর্কে বলেছেন। অন্যান্যদের সম্পর্কেও জানা যায়, কেনেডি সম্পর্কে আমি বারবারই উল্লেখ করছি যে তার পঠন পাঠন সম্পর্কে সবাই জানেন। আমাদের এই নতুন মার্কিন রাষ্ট্রপতির সম্পর্কে আমরা তেমন আগে থেকে জানতাম না। এখন তেমন আগে থেকে না জানার একটা সুবিধা আছে, এই সুযোগে একটু বলি যে অ্যারিস্টটল যখন তার এই জনযোগাযোগের মডেল দিচ্ছেন অনেক আগে, 2000 বছর আগে, তো তখন তিনি বলছেন যে যদি বক্তা সম্পর্কে আগে থেকে কিছু না জানা যায় তাহলে সুবিধা আছে। সুবিধা হলো যে তিনি যদি মন জয় করতে পারেন দর্শকের, তাহলে বাজিমাত। আর যদি আগে থেকে খুব বেশি তার সম্পর্কে জেনে যায়, তাহলে মানুষের আকাঙ্ক্ষা বেড়ে যায়, প্রত্যাশা বেড়ে যায়, এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তখন কিন্তু তার কাঙ্ক্ষিত সাফল্য আসে। ট্রাম্প যে কথাগুলো বলেছেন তা আসলে কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে, সেটা নিয়ে আমরা আলোচনা যাবো বিরতি থেকে এসে। দর্শক সংলাপের বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা সঙ্গে আছেন শামীম রেজা। ফিরে এলাম সময় সংলাপে। শামীম ভাই, আমরা বলছিলাম যে ওনার বক্তব্যের যে প্রত্যাশার কথা, উনি তো ওই যেটা বলছিলাম যে ইশতেহারের ঢঙ্গেই আসলে ওনার অভিষেক বক্তব্যটা দিয়েছেন, যে উনি কি করতে চান সেগুলি বলেছেন। আমরা যদি ওনার নির্বাচনী প্রচারণার যে বক্তব্য দেখি, এবং অভিষেকেও একই কথা বলেছেন, যে বরং অভিষেকে তিনি আরো গুছিয়ে, যেটা বলছিলাম যে তার সম্পূর্ণ বা না হোক মোটামুটি প্রমিত ভোকাবুলারির আসলে সংরক্ষণ কেমন সেটা এর আগে আমরা জানবার সুযোগ পাইনি। এবং কালকে সত্যি কথা বলতে ওনার বক্তৃতার পরে আমি অনেকবার পুরো বক্তৃতাটি পড়লাম। নিউ ইয়র্ক টাইমসে দেখছিলেন যে পুরো বক্তৃতার সেখানে দেওয়া ছিল টেক্সট, এবং সেখানে মনে হলো যে খুবই সুলিখিত বক্তৃতা, এবং সম্ভবত তিনি যে ধরনের প্রত্যাশা করছেন সেইভাবেই বক্তৃতাটা তিনি লিখেছেন, এবং যেটা আগেই বললেন অত্যন্ত স্পষ্টতার সঙ্গে
সেভাবে লেখা তার মতো হয়েছে। দৃঢ়তার সঙ্গে তিনি বলেছেন। কিন্তু আপনি যেটা বলছেন ইস্তেহারের মতো, হ্যাঁ, যেটা আগের বক্তৃতাগুলো আপনিও বলছেন বা অন্যরাও নিশ্চয়ই একমত হবেন, যে একটা একটা দার্শনিক ভিত্তি তৈরির চেষ্টা করতেন প্রত্যেকে। তার ঠিক আগের যিনি ছিলেন ওবামার ক্ষেত্রে যেটা, ওবামা তার ব্যক্তি স্মৃতির কথা বলেছিলেন, ব্যক্তি অভিজ্ঞতার কথা কিন্তু অভিষেকে বলেছিলেন, যে তার জন্ম, তার বেড়ে কিভাবে ওঠা, এলেন। কিভাবে এলেন। কারণ ওবামা প্রথম আমেরিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, সুতরাং তার জন্য বলাটা খুব স্বাভাবিক ছিল যে কিভাবে, কি সংগ্রামের মধ্য দিয়ে, কি প্রত্যাশার মধ্য দিয়ে ওবামা এসেছেন। এবার আমেরিকান কৃষ্ণাঙ্গ বিচারপতি হ্যাঁ, এবং সবকিছু মিলে ওবামা তার জীবনের অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে চেয়েছিলেন তার অভিষেক বক্তৃতায়। তারপরে অন্যান্য জিনিস বলেছেন। তার আগে যারা ছিলেন আপনি লক্ষ্য করবেন যে প্রত্যেকেই এক ধরনের মার্কিন যে সমাজের ধারা, অর্থাৎ তার যে গণতান্ত্রিক ধারা, গণতান্ত্রিক মূল্যবোধ, এবং সেই মূল্যবোধের প্রতি তার দায়িত্ব, তার অবস্থান, এবং বহির্বিশ্বে গণতন্ত্রের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কি অবস্থান হবে, মানবতাবাদের ক্ষেত্রে অবস্থান কি হবে, মানে ঠিক মানবতাবাদ বলা চলে বিশেষ না, করে যেটা ছিল যে মানে সমাজ নিয়ে উনি একদম হ্যাঁ, উনি খুব বেশি মার্কিন সমাজের জন্য সমাজের ওনার দিকে, যে হ্যাঁ। ইস্তেহার ছিল, মার্কিন জনগণের, অর্থাৎ যারা তাকে ভোট দিয়েছেন বা দিতে পারেন সম্ভব তখনকার কথা বলছি, তাদের উদ্দেশ্যে ওনার বক্তৃতা। বৈষম্য, হ্যাঁ, নানা কিন্তু বিষয়। আগে যার কথা বলেন, বিল ক্লিনটন বলেন, ওবামার কথা বলেন, বা আপনি এমনকি জর্জ বুশ 2 বছর কথাই যদি বলেন, বাবা বুশ সহ, হ্যাঁ। হ্যাঁ, এরা 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 প্রত্যেকে, নিক্সনের কথা বলেন, কেনেডির কথা বলেছি, বা জেরাল্ড ফোর্ডের কথা বলেন, এরা প্রত্যেকেই দেখবেন যে তাদের বক্তৃতাগুলোর ক্ষেত্রে তারা দেশের গণতন্ত্র সুসংহত করবার কথা বলেছেন, পররাষ্ট্র নীতির ব্যাপারে আরো বহির্বিশ্ব। স্পষ্ট বহির্বিশ্বের কথা বলেছেন, যেটা কিন্তু তার বক্তৃতা এখানে ছিল না। তিনি যে কথাগুলো বলছেন সেটা আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা এখন দেখার বিষয়। যেমন এক ধরনের বিচ্ছিন্নতাবাদ তৈরি হতে পারে বলে কেউ কেউ তার বক্তৃতায় মনে হতে পারে, যে আমেরিকা একটা আলাদা থাকবার একটা রীতি, যেটা 30-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা গেল, গুটিয়ে নেওয়া, এক ধরনের আইসোলেট হয়ে যাবার, যে হয়তো সেটা হবে না, কিন্তু একেবারে আমি কারোর ব্যাপারে দেখব না এবং তারা তাদের নিজস্ব ব্যাপারে দেখবে, আমেরিকা ফার্স্ট, আমেরিকার বিষয় নিয়ে থাকবে। এইটা আসলে অন্য প্রেসিডেন্টের অভিষেক বক্তৃতায় কিন্তু দেখা যায় না। পুরনো কথা স্মরণ করিয়ে দেন, নির্বাচনী প্রচার অভিযানের সময় যেটা বলেছিলেন, যে তাহলে নেটোতে যে বিপুল ব্যয় করে মার্কিন যুক্তরাষ্ট্রে, আসলে প্রধান ব্যয়টি সেখানে করে অন্যদের তুলনায়, যদিও তিনি বারবার বলছেন যে সবাই সেখানে সমানভাবে ব্যয় করবে। তো সেটা একটা চিন্তায় ফেলে দেবার মতো বিষয়, যে এবং উনি তাহলে বলেছেন যে আফগানিস্তান প্রসঙ্গ কিন্তু বলেছিলেন নির্বাচনী প্রচারণার সময় যে আর কতকাল সেখানে আমরা। হ্যাঁ, এবং এই বক্তৃতাতেও সেই ধরনের আভাস আছে, যে সেক্ষেত্রে যেভাবে ওদিকে চিন্তার কারণ এইটা, যে রাশিয়া যেভাবে সম্প্রসারিত হচ্ছে ইউক্রেনের ক্ষেত্রে, বা জর্জিয়ার আগের অভিজ্ঞতায়, বা ইউরোপের অন্যান্য অংশে, সেখানে নেটো থেকে যদি তার এই বিপুল তহবিল তুলে নেওয়া হয়, সহযোগিতা তুলে নেয়, তাহলে তো আমেরিকা ছাড়া মনে হয় না যে নেটোর এই অবস্থানটা কি হবে সেটা নতুন করে ভাবতে হবে। আমরা যদি সর্বশেষ যে ভারতের পররাষ্ট্র সচিবের কথা বলি, তিনি কিন্তু বলেছেন যে এই যে মেরুকরণটা নতুন ভাবে হলো, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে এখন যে সম্পর্কটা, সেটা কিন্তু এই অঞ্চলে একটা প্রভাব পড়বে। না, সেটাই বলছে, যে যেটা 30-এর দশকে আমেরিকার এই ধরনের বিচ্ছিন্ন থাকবার একটা প্রবণতা দেখা গিয়েছিল, তো সেটা কতখানি নেটো থেকে আলাদা হয়ে, কিংবা বাকি পৃথিবীর স্বার্থ না দেখে, তাদের পাশে না দাঁড়িয়ে, কতখানি মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট এগেইন হবে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশালত্ব, তা তো সীমাবদ্ধতা আছে, অবশ্যই সেখানে বৈষম্য আছে, সেখানে পুঁজির যে প্রকট অবস্থান এবং পুঁজির যে প্রকট বিকাশ, সেটা বিশাল জনগোষ্ঠীর একটা অংশকে বিচ্ছিন্ন করে দেয়। এবং এই ক্রুড ফর্ম অফ ক্যাপিটালিজমের যে ক্ষতিকর দিক, সেটা তো আমরা বিশ্বমন্দার সময় লক্ষ্য এবং করেছি। একটা কথা কিন্তু বলেছেন যে এতদিন যারা এসছেন তারা শুধু প্রতিষ্ঠান টিকে রাখার কথা এইটা ভেবেছেন, সাধারণের কথা বলেন। পুরো বক্তৃতায় এই যে একটা ধারা, যে কথা ওবামা বলবার চেষ্টা করেছেন, তাকে বলা হয়েছিল যে উনি সমাজতন্ত্রী, কিন্তু উনি যেটা বলছেন যে এতদিন একেবারে এস্টাবলিশমেন্টের হাতে ছিল, জি। ক্যাপিটাল বা হোয়াইট হাউসের হাতে এগুলো সীমাবদ্ধ ছিল, ক্যাপিটাল হিলে সবকিছু ছিল, উনি জনগণের কাছে, উনি কিভাবে জনগণের কাছে দেবেন? কারণ যে মার্কিন সমাজ ইতিমধ্যে বিভক্ত, উনি সাংঘাতিকভাবে তাদেরকে বিভক্ত করেছেন, বর্ণের ভিত্তিতে বিভক্ত করেছেন, কোন কোন ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে তারা বিভক্ত হয়েছে, তাদের জাতিসত্তার ভিত্তিতে। সে বাইরে থেকে আসছে না, দেশে যেখানে, মানে তখনও প্রেসিডেন্ট ওবামা, তিনি তখনও রাষ্ট্রপতি, তার জন্ম নিয়ে উনি প্রশ্ন তুলছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা, ওনার জন্ম সনদ আছে কিনা। এই ধরনের তুচ্ছ বিষয়গুলো আমাদের মনে হতে পারে যে ভোট পাওয়ার জন্য একটা কৌশল, কিন্তু মার্কিন সমাজের উপর প্রভাব পড়ে। এবং আপনার ধরে নেবার কোনো কারণ নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হলেই তিনি পৃথিবীর সবচেয়ে সচেতন নাগরিক, এবং তিনি একেবারে অত্যন্ত উচ্চ বোধ সম্পন্ন। সেখানে সব ধরনের মানুষের মিশেল আছে, এবং এই ধরনের খুব, আমরা যেটাকে বলি যে চিপ টক, যেগুলো খুব সাধারণ কথা, সস্তা বাক্য বা বক্তব্য,
এগুলো কিন্তু সাংঘাতিক প্রভাব পড়ে। এবং এই অবস্থায় উনি কিভাবে উনি স্বপ্নের কথা বলেছেন যে এখন আমরা সবাই মিলে স্বপ্ন দেখব, এখন সবাই মিলে আপনি সাধারণকে স্বপ্ন দেখানোর আপনি কথা বিভক্ত করে আপনি বিভিন্ন ভাবে আপনি ওই খারাপ জিনিসগুলোকে উস্কে দিয়ে এক স্বপ্ন আপনি দেখাতে খুঁচিয়ে দিয়ে দেখানো যাবে আপনি না। মহৎ করবেন আমেরিকাকে, আপনি আবার স্বপ্ন দেখবেন এবং আপনি আপনার স্বার্থকে ফার্স্ট দেখবেন। এবং যে কথাটি বলছে যে আপনি বাই আমেরিকান হায়ার আমেরিকান, আমি এটা তো সাংঘাতিক ব্যাপার। আপনি কোন রাজ্য কোন শহর এটা চিন্তাই করতে পারেন। আপনি কিভাবে নিউ ইয়র্ককে বলবেন যে যেখানে বাই আমেরিকান হায়ার আমেরিকান, আপনি লস অ্যাঞ্জেলসকে কিভাবে বলবেন সেটা, যেগুলো এক একটা শহর এক একটা দেশের অনেক দেশের অর্থনীতির সমান যদি আপনি বলেন, এইগুলো বিশ্ব শহরে পরিণত হয়েছে এবং সেখানকার বহু দেশের মানুষ গেছে, বহু সমাজ সেখানে অবদান রেখেছেন। আজকে যে অগ্রগতি, আজকে যে সমাজ, আজকে যে উন্নয়ন, আজকে যে প্রযুক্তি, সেটা বহু মানুষের সংমিশ্রণ। এখানে কে বৈধ কে অবৈধ, কার কি রং, সেই প্রসঙ্গ দিয়ে জায়গাগুলো অভিবাসীদের সেখানে আপনি বাই আমেরিকান, আপনি রাতারাতি তাহলে সারা পৃথিবীর একদম এই তৈরি পোশাক থেকে শুরু করে আপনার ছোট ছোট প্রতিদিনকার একেবারে গৃহস্থলীর যত জিনিস, তাহলে সেগুলো আপনার আমেরিকা আপনার ফিরিয়ে আনে এতটা সহজ না। আমরা মানে অর্থনীতিবিদরা হয়তো আলোচনা আরো স্পষ্ট। আমরা একটু গণতন্ত্রের আলোচনায় যেতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, বিশেষ করে ওবামা বিদায়ের বেলাতেও বারাক ওবামা অনেক কথা বলে গেছে। উনি দুই ভাবে যখন ছিলেন, প্রথম 4 বছর, তারপরে দ্বিতীয় মেয়াদে যখন ছিলেন, প্রতিবারই কিন্তু আমরা দর্শনের কথা বলছি, দার্শনিকতার কথা বলছি। তার মাধ্যমে কিন্তু উনি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের কথা কিন্তু বিভিন্ন ভাবে বলেছেন। সেটা নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন শামীম ভাই। আমি বিরতি থেকে আসছি, দর্শক সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন শামীম রেজা। ফিরে এলাম সময় সংলাপে। শামীম ভাই, আমরা বলছিলাম যে গণতন্ত্রের কথা, বিশেষ করে একদম বিদায়ী রাষ্ট্রপতি বারাক ওবামা তার 2 মেয়াদে কিন্তু এই গণতন্ত্র নিয়ে নানাভাবে কথা বলেছেন, বৈষম্য, বর্ণবাদ, এবং যাওয়ার সময় কিন্তু বর্ণবাদ নিয়ে উনি কথা বলে গেছেন। দেখেন, এই আলোচনায় এটা মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবাই গণতন্ত্রের কথা বলেন, কারণ তারা এটা নিয়েই কাজ করেন। এবং এই বিষয়টা যে একেবারে চ্যালেঞ্জের ঊর্ধ্বে তাও না, তারা নিজেদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তারা ইরাকে কি করেছে সেটার অবস্থা ভালো না, লিবিয়াতে ভালো হয়নি, আফগানিস্তানে ভালো হয়নি, তাই না? পৃথিবীর অনেক জায়গায় তারা এই জোর করে গণতন্ত্র প্রতিষ্ঠা তাদের মতো করে তাদের মডেলে করতে চেষ্টা করেছে, সেটা সমালোচনার বাইরে না। এবং তারা এটার জন্য যে যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে, যে যুদ্ধ চালাতে হচ্ছে, সেটা আরো ভয়াবহ অবস্থা তৈরি করেছে। তবে এটা সত্যি কথা যে নিঃসন্দেহে তারা গণতন্ত্রের প্রবর্তক এবং গণতন্ত্রের যে মডেল নিয়ে তারা কথা বলেন, সেই মডেলের ব্যাপারে তাদের আস্থা এবং তাদের যে বিশ্বাস, সেটা অবিচল। সেটা একদম জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে, আপনি যদি বড় নামগুলো বলে, একদম জেফারসন থেকে শুরু করে এই সময় আইজেনহাওয়ার বলেন, কেনেডি বলেন, জেনারেল ফোর্ড বলেন, বা আমাদের একদম সবশেষে বিল ক্লিনটন বলেন, ওবামার ক্ষেত্রে বলেন, এরা প্রত্যেকে গণতন্ত্রের কথা বলেছেন এবং গণতন্ত্রের জন্য মার্কিন স্বার্থ রক্ষা হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের বড় মূল্যবোধ গণতন্ত্র পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে, এজন্য তারা বলেছেন, করেছেন, প্রয়োজনীয় যুদ্ধও তারা ঘোষণা করেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে ওবামার ক্ষেত্রে গণতন্ত্রে তিনি আরো বরং প্রায়োগিক দিকে গেছেন। একটা তো গণতন্ত্রের সাথে, যেটা বারবারই বলছি, যে পুঁজির একটা ক্রুড ফর্ম সবসময় চলে আসে, সেটা সব ক্ষেত্রে ভালো হয় না এবং সারা পৃথিবীতে এইভাবে চাপিয়ে দেওয়া গণতন্ত্র সবসময় সফল হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের। আর কে কোন রীতি, আমাদের কথাই ধরেন, আমরা এখন ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র নেব না মার্কিন রীতি থেকে নেব, সেগুলো তো অনেক ধরনের আলোচনা প্রশ্ন। তবে এটা সত্যি কথা, তাদের যে গণতান্ত্রিক মূল্যবোধগুলো, তাদের যে হিউম্যান রাইটসের যে বিষয়গুলো, তাদের যে সরকার পরিচালনার গুলো, মানব মর্যাদার যে বিষয়গুলো, যেখানে তারা বলছেন যে ঈশ্বরের কাছে সবাই সমানভাবে তৈরি হচ্ছে, যেটা আব্রাহাম লিঙ্কনের সে অসাধারণ কথা, তাই না, যে এই গর্ত সবাইকে একইভাবে তৈরি করেছেন। এবং তারপরে তার সঙ্গে তিনি গণতন্ত্রকে তিনি সংযুক্ত করেছেন যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু তার আগে কিন্তু ওইটা বলছেন যে মানুষের সমমর্যাদার কথা। এইটা মার্কিনদের বা মার্কিন যে সমস্ত বড় বড় ক্যারিসম্যাটিক রাষ্ট্রপতিদের আমরা দেখেছি, সবসময় তারা কথাটা বলেছেন যে মানুষের মানবতার কথা। এবং আবারও বলি, তাদের মানবতা হয়তো ব্যাখ্যাটা অন্য মানবতা থেকে ভিন্ন হতে পারে। তো ওবামার ক্ষেত্রে বা ক্লিনটনের ক্ষেত্রে এসে দেখবেন যে গণতান্ত্রিক ব্যাখ্যাগুলোর অনেকটা প্রায়োগিক এবং ঘরোয়া বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বেশি আলোচনা করেছেন। যে গণতন্ত্র তো কেবল বহির্বিশ্বের দিলে হবে না, যে সোভিয়েত ইউনিয়নকে ভাঙা এবং সেখানে গণতন্ত্রায়ন করা ওই অর্থে কেবল গণতন্ত্র না, বা গণতন্ত্রের জন্য ইরাকে যুদ্ধ করা সেই অর্থে কেবল না। গণতন্ত্রের যে সুফলগুলো, একটা সমাজের যে কাঠামোকে গণতন্ত্র ধরে রাখে, তাকে যে আরো এটার একটা জনমানুষের কাছে নিয়ে যাবার যে কথা বলে, যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে যে তিনি হোয়াইট হাউসকে মানুষের কাছে নিয়ে যাবেন। এটা কেবল ক্ষমতার পাদাবদল না, এটা কেবল এক দল থেকে আরেক দলের কাছে ক্ষমতা যাচ্ছে না, আরেকজন প্রেসিডেন্ট নিচ্ছে না, উনি বলতে চাইছেন জনগণ। কিভাবে আপনি বিভক্ত করে, গণতান্ত্রিক মূল্যবোধই হচ্ছে বিভক্ত না করা। আপনি ওবামার প্রসঙ্গ বলেছেন, আমার মনে সবচেয়ে বেশিবার
যদি সংখ্যাগতভাবে ধরা হয় সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেছেন সম্ভবত উচ্চারণ করেছেন সবচেয়ে বেশি বারাক ওবামা তার দুই মেয়াদে। এবং এই নির্বাচনে প্রচার অভিযান চলাকালে তো তিনি বারবারই স্মরণ করিয়ে দিচ্ছেন যে মার্কিন সমাজের গণতান্ত্রিক মূল্যবোধের কারণেই সে টিকে আছে। যদিও তার সঙ্গে পুঁজির ব্যাপারটা বারবার আমরা উল্লেখ করছি যে পুঁজির উত্থান পতন এবং পুঁজির যে দাপট, পুঁজির যে নিয়ন্ত্রণ এবং তার কারণে যে বৈষম্য বা যে বঞ্চনা, সেটাও কিন্তু ওবামা স্মরণ করিয়ে দিয়েছেন বিভিন্ন সময়, যে সেটারও একেবারে একচেটিয়া না, যে এক পক্ষের, যেটা হিলারিও বলার চেষ্টা করেছিলেন যে একেবারে সবকিছুই ক্যাপিটাল মার্কেটের কাছে থাকবে আর আর পুঁজিবাজারের কাছে থাকবে, সবকিছু বড় বড় প্রতিষ্ঠানের কাছে থাকবে, কর্পোরেটের কাছে থাকবে, আর বাকি মানুষ কষ্ট পাবে, সেটা না। কিন্তু ওবামার ক্ষেত্রে আপনি যে গণতান্ত্রিক ধারাগুলোর কথা বলছিলেন, দেখবেন স্কুলিং এর কথা বলেছেন, পাঠ্যক্রমের কথা বলেছেন, সহমর্মিতার কথা বলেছেন, সহিষ্ণুতার কথা বলেছেন, এবং সবশেষ যখন উনি প্রেসিডেন্ট হিসেবে একেবারে সেই দিন আনুষ্ঠানিক দায়িত্ব শেষ করেন, স্বাস্থ্যের কথা বলেছেন, যে আপনি এগুলো না দিয়ে গণতন্ত্রের কথা বলে তো লাভ নেই। এবং গণতান্ত্রিক যে বোধ, যে মূল্যবোধ, সবকিছু তো লিখিত না। গণতন্ত্রের একটা বড় দিক হচ্ছে যে গণমাধ্যমের বিকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার যে প্রসঙ্গগুলো, যদিও সেটা পড়েছে, হয়তো সেটা চ্যালেঞ্জের মুখে পড়েছে বিভিন্ন সময়, কিন্তু এই বিষয়টা সারা পৃথিবীর মানুষকে সংবেদনশীল করেছে। পৃথিবীর যে কোনো দেশের মানুষ যখন সংবিধান রচনা করতে গেছে তখন কিন্তু ওই রীতিতেই সে চিন্তা করে। এবার কিন্তু যে আমরা গণমাধ্যম শব্দটা আসলো, গণমাধ্যম নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠেছে এই নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প। সেটা আমাদের দীর্ঘদিন হয়তো আলোচনা চলবে, কিন্তু আমরা যে গণতান্ত্রিক বোধের কথা বলছি সেটা দেখুন, একেবারে আমাদের এখানে ভারতের সংবিধানও যখন রচনা করা হয় তখনও প্রেসের আলাদা ফ্রিডম দেওয়া হবে কিনা, স্বাধীনতা দেওয়া হবে, এটা কোথা থেকে আসছে? রেফারেন্স কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে। আমরাও সংবিধানের সময় কিন্তু এই যে চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, এই বিষয়গুলো থাকবে, আপনি এখানে কোন রকম হস্তক্ষেপ করবেন না, ধারাগুলো কিন্তু ওই গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আসছে। ট্রাম্প যে কথাগুলো বলছেন সেটা অর্থনৈতিক দিক তো একটা আছে, পররাষ্ট্রনীতির দিক থেকে সেটা আমরা একটু চিন্তিত হচ্ছি যে তিনি নিজেকে আলাদা করে আমেরিকা ফার্স্ট এইভাবে কতখানি সফল হবেন। অর্থনীতির যে ফর্মুলা দিচ্ছেন সবকিছু আমেরিকাতে কলকারখানা ফিরিয়ে আনা বা পুরনো কলকারখানাগুলো আবার চালু করা, সেটা দেখা যাক সামনের দিকে। কিন্তু যে কথাটা আপনি বলছিলেন যে গণতান্ত্রিক যে ধারা, সেটার উপরে কিন্তু তার ব্যাপক কোনো আলোচনা নেই। মানে এই ধরনের বিভক্ত সমাজে যেখানে তার অভিষেক অনুষ্ঠানের পরে রীতিমতো সহিংসতা হয়েছে, প্রায় 100 জনের কাছে মানুষ আটক হয়েছে নির্বাচিত হওয়ার পর, এবং এই যে এমনকি তার দায়িত্ব শপথ নেবার পরেও। তো সেখানে এই বক্তৃতায় হয়তো আমরা প্রত্যাশা করেছিলাম যে এই গণতান্ত্রিক মূল্যবোধের কথাগুলো থাকবে, এবং যেটা সবাই স্মরণ করিয়ে দেয়, সেটা কেনেডিও স্মরণ করিয়ে দিয়েছেন তাদের গণতান্ত্রিক মূল্যবোধের কথা, তার পরবর্তী রাষ্ট্রপতিরাও স্মরণ করিয়ে দিয়েছেন, বিল ক্লিন্টন স্মরণ করিয়ে, এমনকি জর্জ বুশও স্মরণ করিয়ে দিয়েছেন তার রাষ্ট্রের দায়ী দায়িত্বের প্রসঙ্গ, যদিও আমরা তার সঙ্গে হয়তো একমত না। বাবা বুশও স্মরণ করিয়ে দিয়েছিলেন প্রত্যেকে। রোনাল্ড রিগানও মনে করেছিলেন যে সোভিয়েত ইউনিয়নের এই আয়রন কার্টেল, যেটা একেবারে মনে করতেন ওটা, তার ভাষায় তো বলতেন যে শয়তানের রাজ্য, এরকম যে সবকিছু হয়েছে, কিন্তু কমিউনিজমকে বা সোশ্যালিজমকে তিনি সহ্য করতে পারতেন না, সেটাকে নামিয়ে আনা তার একটা বড় চ্যালেঞ্জ ছিল, বড় একটা কাজ ছিল। মার্গারেট থ্যাচারের সহযোগিতা পেয়েছে, কিন্তু তারা মোড়কটা দিতেন কিন্তু গণতন্ত্রের, যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। সোভিয়েত ইউনিয়ন বা পূর্ব ইউরোপে সেটা এই বিভক্তির মধ্য দিয়ে আসলে ডোনাল্ড ট্রাম্প কিভাবে গণতন্ত্র এবং যেটা বললেন যে সাদা বাড়ির পথে নেমে আসবে, সাধারণ মানুষের সাথে মিশে যাবে, সেটা কতটা সম্ভব হবে সেটা কিন্তু সেই প্রশ্নবিদ্ধই থেকে যাচ্ছে। তার বাকি দিনগুলো হয়তো নিঃসন্দেহে তার উপরেই টিকে থাকবে যে তার সাফল্য এবং মার্কিন সমাজের প্রভাব ঘরে এবং ঘরের বাইরে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সময় সংলাপ থাকবে।